শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের পরিসংখ্যান বিষয়ে তথ্য সংগ্রহ এবং তথ্য উপস্থাপন অধ্যায়ে ২ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা মূলত আয়তলেখ অঙ্কন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি, শ্রেণী মধ্যবিন্দু, সমশ্রেণী, অসমশ্রেণী, গণসংখ্যার ঘনত্ব, ক্রমযোজিত গণসংখ্যা, শতকরা গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যা ইত্যাদি নির্ণয় শিখেছি আমাদের পূর্বের ক্লাসে। আজকে আমরা আয়তলেখ অঙ্কন নিয়ে আলোচনা করতেছি। আয়তলেখ অঙ্কন তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই আসে। আমরা একেবারে আয়তলেখ অঙ্কন করার পাশাপাশি আয়তলেখ অঙ্কনের খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। এই ক্লাসটি অর্থনীতি প্রথম বর্ষ পিএলই মাস্টার্স, একই সাথে পিএলই মাস্টার্সে যাদের পরিসংখ্যান আছে, অন্যান্য বিভাগে রাষ্ট্রবিজ্ঞান, সম্ভবত ইসলামের ইতিহাস, তাদের জন্যও এই ক্লাসটা প্রযোজ্য। আয়তলেখ অঙ্কন আয়তলেখ কাকে বলে? আয়তলেখ কাকে বলে? এটা ১ নম্বরের একটা কোয়েশ্চেন, তোমরা শিখে নিতে পারো, পরীক্ষায় আসতে পারে। আয়তলেখ কাকে বলে? হিস্টোগ্রাম, যার ইংরেজি নাম। আমাদেরকে প্রশ্ন দেয়া আছে, নিম্নের উপাত্ত হতে আয়তলেখ অঙ্কন করো। উপাত্তটা কিরকম? প্রাপ্ত নম্বর, গণসংখ্যা। প্রাপ্ত নম্বর মানে হচ্ছে ০ থেকে ১০ এর মধ্যে ২ জন শিক্ষার্থী নাম্বার পেয়েছে। ১০ থেকে ২০ এর মাঝে ৫ জন শিক্ষার্থী নাম্বার পেয়েছে। গণসংখ্যা বলতে এখানে F দিয়ে বোঝানো হচ্ছে। ২০ থেকে ৩০ এর মাঝে ৩ জন শিক্ষার্থী নাম্বার পেয়েছে, বা এটাই হচ্ছে মূলত গণসংখ্যা। কয়জন নাম্বার পেয়েছে। তো এইখানে এই প্রাপ্ত নম্বরের জায়গায় শ্রেণী শব্দটাও উল্লেখ থাকতে পারে। গণসংখ্যার জায়গায় F শব্দটাও উল্লেখ থাকতে পারে। তোমাদের মাঝে অনেকে কোয়েশ্চেন আসছে, স্যার এই জিনিসটা কোত্থেকে আসছে? আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করেছিলাম আমাদের ১ম ক্লাসে এবং ২য় ক্লাসে, কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হয়। ওইখানে আমরা কিভাবে শ্রেণী তৈরি করে ওখান থেকে টালির মাধ্যমে গণসংখ্যা তৈরি করা যায় সেগুলো দেখেছিলাম। আমরা এই নিবেশন কিভাবে তৈরি হয় সেটা শিখেছি। এখন সরাসরি নিবেশনটাই দিয়ে দিয়েছে তোমাদের। উপাত্ত দিয়ে দেয়া হয়েছে। এইখান থেকে আয়তলেখ অঙ্কন করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য অগ্রসর হচ্ছি। যেহেতু এটা আমাদের কোয়েশ্চেন, আমরা আমাদের কোয়েশ্চেনটাকে নিজেদের মতো গুছিয়ে লিখব। আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কন আসলে খুবই সহজ। কেন সহজ সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের সামনে গ্রাফ কাগজ থাকলে তোমরা গ্রাফ কাগজ নিয়ে বসতে পারো। আমাদেরকে যা দেয়া হয়েছে আমরা তা একটু সাজিয়ে গুছিয়ে লিখে ফেলি। শ্রেণী বা প্রাপ্ত নম্বর, গণসংখ্যা। গণসংখ্যা আমি F দিয়ে প্রকাশ করলাম। আমার শ্রেণী হচ্ছে ০ থেকে ১০। ১০ থেকে ২০,
20 থেকে 30, 0 থেকে 10 এর 2, 10 থেকে 20 এর 5, 20 থেকে 30 এর 3। আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো নিজেদের মতো লিখেছি। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমাদের যেই শ্রেণীটা দেয়া হয়েছে এই শ্রেণীটা কোন পদ্ধতিতে আছে। এটা কি বহির্ভূত পদ্ধতি না অন্তর্ভুক্ত পদ্ধতি সেটাও একটু আমাদেরকে বুঝে নিতে হবে। সেটা বোঝার উপায় কি? নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই যে দেখো এটাকে বলে ঊর্ধ্বসীমা, এটা নিম্নসীমা। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 10, সরি, প্রথম শ্রেণী হচ্ছে 0 থেকে 10, 0 থেকে 10 এর নিম্নসীমা 0, ঊর্ধ্বসীমা 10। দ্বিতীয় শ্রেণী 10 থেকে 20, নিম্নসীমা 10, ঊর্ধ্বসীমা 20। তৃতীয় শ্রেণী 20 থেকে 30, নিম্নসীমা 20, ঊর্ধ্বসীমা 30। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই কোণায় কোণায় মিল আছে। যদি এরকম মিল থাকে তখন আমরা এটাকে বলবো কোন পদ্ধতি? কারো মনে আছে? বহির্ভূত পদ্ধতি। ভেরি গুড। এবং আরো একটা খেয়াল করো, এইখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। কিভাবে বুঝলাম? 10 বিয়োগ 0 সমান 10, 20 মাইনাস 10 সমান 10, 30 মাইনাস 20 সমান 10। মানে এই নিবেশন একটা সমশ্রেণী। আমরা সমশ্রেণী কি সেটা পূর্বের ক্লাসে দেখেছি, তারপর আরেকবার বলি। এখন শিক্ষার্থীরা আমরা আয়তরেখা অঙ্কনে চলে যাচ্ছি। খুবই সহজ। গণের সংখ্যা দেয়া আছে। প্রথম শ্রেণীর গণের সংখ্যা 2, পরের শ্রেণীর 5, এর পরের শ্রেণীর 3। তোমরা আমার বোর্ডে একটা গ্রাফ কাগজ দেখতে পাচ্ছ। আমরা এই গ্রাফ কাগজে আমাদের আয়তরেখা অঙ্কন করব। খেয়াল করো তোমাদের পরীক্ষায় এরকম গ্রাফ কাগজ দেয়া থাকবে। আমার এই গ্রাফ কাগজে সম্ভবত 10 ঘর করে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এখানে এই যে এটা একটা স্কোয়ার। এই স্কোয়ারে এখানে 10 টা ছোট ঘর, এখানে 10 টা ছোট ঘর। আমার গ্রাফটা একটু ছোট হয়ে গেছে। আমি একটু বড় করার চেষ্টা করতেছি। আর একটু বড় করলাম। আমি এই গ্রাফ কাগজে আমাদের আয়তরেখা অঙ্কন করতে যাচ্ছি। গ্রাফ কাগজে কিভাবে আয়তরেখা অঙ্কন করতে হয় এগুলো বা কিভাবে গ্রাফ কাগজ ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো তোমরা স্কুল লেভেলে শিখেছো কিন্তু অনেকেই ভুলে গিয়েছো। আমি যেকোনো একটা অক্ষকে নিলাম, এইটাকে আমি ভূমি অক্ষ হিসেবে অভিহিত করলাম। আমি এইটাকে মূলবিন্দু দিলাম। এটা আমার ভূমি অক্ষ। আমি আমার লম্ব অক্ষটাকে আমার ভূমি অক্ষটা খুব বেশি মোটা হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আমার ভূমি অক্ষ। লম্ব অক্ষ হচ্ছে এটা। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা গ্রাফ কাগজের ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ অঙ্কন করে ফেললাম। আমরা ভূমি অক্ষে শ্রেণীকে নির্দেশ করব, শ্রেণী। লম্ব অক্ষে নির্দেশ করব গণসংখ্যা। গণসংখ্যা। তো শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রথম শ্রেণী হচ্ছে 0 থেকে 10,
10 থেকে 20, 20 থেকে 30। খুবই সহজ একটা শ্রেণী। এই শ্রেণীটাকে আমরা গ্রাফ কাগজে কিভাবে বসাচ্ছি সেটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মূল বিন্দু হচ্ছে এটা 0। এই যে আমি 0 থেকে 10 ধরলাম এটাকে। এইখানে দিলাম আমি 20, এইখানে দিলাম আমি 30। তো খেয়াল করো এই যে এই ব্যবধানে আমার 10 টা ঘর আছে। 1 টা, 2 টা, 3 টা, 4 টা, 5 টা, 6 টা, 7 টা, 8 টা, 9 টা, 10 টা। তাহলে এখানে প্রতি ঘরের মান হচ্ছে 1। তাহলে আমি 30 পর্যন্ত, আমি চাইলে 40 পর্যন্তও যেতে পারি, কোনো অসুবিধা নাই। যদিও 40 আমার শ্রেণী নাই, এলে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি করলাম? আমরা গ্রাফ কাগজে ভূমি-অক্ষকে এই যে এখানে ছোট, ছোট একটা ঘর আছে, প্রতি এক ঘর সমান আমরা 1 একক ধরেছি। ফলে 0 থেকে 10, এইখানে মান হচ্ছে 10, ঘর আছে 10 টা। তো প্রতি এক ছোট বর্গ ঘর সমান 1 ধরা হয়েছে। এইটাকে লিখে দিতে হবে, গ্রাফে লিখে দিতে হবে। ভূমি-অক্ষকে প্রতি ক্ষুদ্র এক বর্গ ঘর সমান 1 ধরা হয়েছে। বিষয়টা বুঝিয়ে বলি। এই যে আমি আবার বুঝিয়ে বলতেছি, তোমাদের অনেকেই গ্রাফে কনফিউশন আছে তাই। এই যে আমি লিখছি ভূমি-অক্ষকে, মানে এই ভূমি-অক্ষকে প্রতি ক্ষুদ্র এক বর্গ ঘর। এই যে ক্ষুদ্র 1 টা, 2 টা, 3 টা, 4 টা, 5 টা, 6 টা, 7 টা, 8 টা, 9 টা, 10 টা। এই 10 টা ঘর, প্রতিটা ঘরের মান 1 দেওয়া হয়েছে, 10 ঘরের মান 10। এটাই আমি লিখেছি এবং এটা লিখতে হবে। এই জায়গায় আরেকটা বিষয় আছে তোমাদের। আমার যেই গ্রাফ কাগজ, এইখানে 10 ঘর মিলেই হচ্ছে একটা বড় স্কয়ার বা বর্গ। কিন্তু অনেক গ্রাফ কাগজে 5 ঘর মিলে একটা স্কয়ার থাকে। এখন তোমরা যদি ওই 5 ঘর মিলেই, এই যেমন এটা যদি আমি এখানে 5 পর্যন্ত বিবেচনা করতাম, 0 থেকে 10 যদি আমি এখানে লিখতাম, তাহলে এখানে ঘর হচ্ছে 5 টা। তাহলে 5 এর জন্য আমি ধরেছি 10। প্রতি ক্ষুদ্র ঘরের মান হবে তখন 2। তখন তোমাকে লিখতে হবে ভূমি-অক্ষকে প্রতি এক বর্গ ঘর সমান 2 ধরা হয়েছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি এরকম 10 টা ঘর ওয়ালা গ্রাফ তোমাদের দেয়া থাকে এবং তোমরা যদি ইচ্ছে করে প্রতি ঘরের মান 1 করে ধরবা, এভাবে ধরতে পারো। কিন্তু না, তুমি যদি মনে করো এইরকম 5 টা ছোট, ছোট স্কয়ার মিলে তোমাকে গ্রাফ দেয়া হয়েছে এবং তুমি এখানে 10 বিবেচনা করবা, এখানে 20 বিবেচনা করবা, এখানে 15, এখানে না, এইখানে 30, এখানে 40। তাহলে প্রতি ঘরের মান হয়ে যাবে 2। 5 ঘরের মান মোট 10, 5 দোকানে 10। তো আশা করছি গ্রাফ কাগজের এই সূক্ষ্ম বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদিও এটা তোমাদের হাই স্কুলের নলেজ। এবার আমি ভূমি অক্ষের শ্রেণী বিবেচনা করেছি, লম্ব অক্ষে তো গণসংখ্যা বিবেচনা করব, আমি আগেই বলে দিয়েছি। আমাদের গণসংখ্যা হচ্ছে 0 থেকে 10 শ্রেণীর জন্য 2, 10 থেকে 20 এর জন্য 5, 20 থেকে 30 এর জন্য 3। মানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 5। লম্ব খুবই ছোট, খুবই ছোট মান 5, 3, 2। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমার লম্ব অক্ষে আমি ভূমি অক্ষে প্রতি এক ঘর সমান 1 ধরেছি, কিন্তু এখন যদি লম্ব অক্ষে এই ছোট, ছোট ঘর সমান 1 ধরি, তাহলে 0 থেকে 10 শ্রেণীর গণসংখ্যা যে 2, সেটা আমাকে এই বিন্দুতে দিতে হবে। খুবই ছোট। কিন্তু আমার বিশাল জায়গা আছে। আমি এত কিপটামি করব কেন? আমি 1 সমান 10 বিবেচনা করব। এই হচ্ছে আমার 1, এইখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে 3, এইখানে হচ্ছে আমার 4। আমার জায়গা আছে, আমি আরো উপরে উঠবো। ভয়ের কিছু নাই। ওই অক্ষটাকে আমি তাহলে উপরে পাঠিয়ে দিলাম।
এই বিন্দুটা হচ্ছে আমার 5। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমার সর্বোচ্চ গণের সংখ্যা হচ্ছে 5 এবং আমি প্রতি 10 ঘর সমান 1 ধরেছি লম্ব অক্ষে। কারণ ছোট, ছোট ঘর ধরলে আমার সংখ্যা হবে না। এখন এটাকে আমি কি লিখব? লম্ব অক্ষে পাশে লিখে দিই প্রতি 1 বর্গ ঘর সমান 2 ধরা হয়েছে। না, প্রতি 1 বর্গ ঘর সমান 1 ই ধরেছি আমরা। 1 বিবেচনা করেছি 1 প্রতি, আচ্ছা আরো ক্লিয়ার করে দিচ্ছি। ক্ষুদ্র 10 বর্গ ঘর সমান 1 ধরা হয়েছে। এই যে প্রতি ক্ষুদ্র 10, এই যে প্রতি ক্ষুদ্র 10 টা সমান 1 ধরেছি। এটাই লিখে দিলাম। এই ঘরের বিষয়টা নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। স্যার, পরীক্ষার সময় কি আমরা এভাবে লিখে দিতে হবে? অবশ্যই গ্রাফ কাগজে লিখে দিতে হবে। তুমি যা করেছো তা লিখে দিতে হবে যাতে আমি বুঝতে পারি। যিনি খাতা কাটবেন উনি যাতে দেখেই বুঝতে পারেন তুমি কোন দিকে কত ঘর ধরেছো। তো শিক্ষার্থীরা আমাদের ধরাধরি পর্ব শেষ। আমাদের 0 থেকে 10 শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2। এবার তোমরা একটু ভালো করে নজর দাও। 2 সে লেখাগুলো তো পেন্সিল দিয়ে লিখতে হবে, তাই না? অবশ্যই গ্রাফ কাগজে পেন্সিল দিয়ে লিখবা। এই যে 2, 0 থেকে 10 শ্রেণীর গণসংখ্যা 2। এবার আমরা আয়তলেখা কিভাবে বানাই দেখো। এই যে এইটাকে আমরা ঘর বানাবো, আয়তলেখ বানাবো। পূর্বেই যে বলেছিলাম আয়তলেখ সহজ, এই যে সহজ 0 থেকে 10। এরপরের শ্রেণী গণসংখ্যা কত আমাদের? 10 থেকে 20-এ 5। এই দেখো 10 থেকে 20, 5 হলে আমাকে কোথায় যেতে হবে? একেবারে চূড়ায়। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই যে এইটাকে, এই পিলারটাকে 5 পর্যন্ত ঠেলে তুলে দিব। তুলে দিলাম। একই সাথে 10 থেকে 20 শ্রেণীর গণসংখ্যা 5। দেখো আয়তলেখা হয়ে গেছে। ব্যাস উপরের মুখটা বন্ধ করে দাও। এই হচ্ছে আয়তলেখ। আমার 20 থেকে 30 শ্রেণীর গণসংখ্যা কত ছিল? 3। এই যে 3। 20 থেকে 30 শ্রেণীর গণসংখ্যা 3। তাহলে দেখো এই 20 থেকে 30 শ্রেণী, এটা গণসংখ্যা 3 মানে এইখান থেকে এই ঘরটা হবে। এখন খালি এই একটাই কাজ, পিলারটা ঠিক মতো বসাই দেয়া। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়তলেখা হয়ে গেল। এখন আয়তলেখা কিভাবে হলো দেখো শিক্ষার্থীরা, এইটা একটা আয়তক্ষেত্র, এইটা একটা আয়তক্ষেত্র, এইটাও একটা আয়তক্ষেত্র। তো একাধিক আয়তক্ষেত্র একসাথে হয়েছে বিধায় এইটার নাম আয়তলেখ। আমি মজা করে বলি আয়তলেখ। বিষয় অনেকটা এরকম, আয়ত লিখতে বলতেছে বা অঙ্কন করতে বলতেছে। এই একটা আয়ত, সেই একটা আয়ত, এই একটা আয়ত। আমাদের আয়তলেখা অঙ্কন হয়ে গেল। এখন শুধু অঙ্কন করলে হবে না, এই অঙ্কনের বর্ণনা দিতে হবে।
কিভাবে অঙ্কন করেছো সেই বর্ণনাটা উপস্থাপনা করতে হবে। বর্ণনাটা খুবই সহজ। আমি লিখে দিচ্ছি। আমি ওই আলিফ লাইল আর জিনের মতো ছোট করে ফেললাম, কিছুক্ষণ আগে বড় করে ফেলেছিলাম। বর্ণনা কিভাবে লিখবে একটু দেখো। স্যার বলো। স্যার আয়তলেখর ঘরগুলো যদি পেন্সিল দিয়ে ভরাট করে দিই সেক্ষেত্রে কি নাম্বার কাটবে? প্রয়োজন নাই, এত সময় নষ্ট করার কি দরকার? ভরাট করার দরকার নাই, শুধু বোঝা গেলেই হচ্ছে ক্লিয়ার ভাবে। কারণ অলরেডি তো ছোট ছোট ঘর করা আছে, তাই না? জি স্যার। গ্রাফ কাগজে ভূমিয়ককে শ্রেণী এবং লম্বকে গণসংখ্যা নির্দেশ করা হয়েছে। কথা তো সত্য না? আমি কি মিথ্যা কথা বলেছি বলো তো? আমরা তো এটাই দেখিয়েছি নাকি? তারপর ওই কথাটা লিখে দিব। এই যে ভূমিয়ককে প্রতি ক্ষুদ্র এক বর্গ ঘর সমান 1 দেওয়া হয়েছে, এটাও লিখে দিব। ভূমিয়ককে প্রতি ক্ষুদ্র এক বর্গ ঘর সমান 1 এবং লম্বকে প্রতি ক্ষুদ্র 10 বর্গ ঘর সমান 1 ধরা হয়েছে। বেশ, কোন কথাগুলো লিখে দিয়েছি? এই যে কথাগুলো এখানে আরেকবার লিখে দিয়েছি। তারপর লাইনটা সহজ আরো। প্রতিটি শ্রেণীর বিপরীতে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এর চেয়ে সহজ চিত্রের বর্ণনায় আর হয় না। আয়তলেখ অঙ্কন করা হলো। ওকে শিক্ষার্থীরা, আমি তোমাদের যে আয়তলেখটা দিয়েছি মাত্র 3টা শ্রেণীর সাহায্যে দিয়েছি। তো শ্রেণীর সংখ্যা যদি আরো বৃদ্ধি পায় 30 থেকে 40 4, তাহলে সেটা কি হবে? এই যে 40 4 হলে এখানে হবে, এটা হবে। এরপর যদি হয় 40 থেকে 50 5, তখন কি হবে? 40 থেকে 50 5 এখানে চলে যাবে। এভাবে আয়তলেখা বৃদ্ধি পাবে, তাই না? আয়ত বৃদ্ধি পাবে। আমি ছোট করে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন যতই শ্রেণী বাড়বে ততই এদিকে শ্রেণী বাড়বে আর গণসংখ্যার বিপরীতে আয়তলেখা বৃদ্ধি পাবে। আজকে আমরা যে আয়তলেখাটা অঙ্কন করলাম এটা হচ্ছে একটা সমশ্রেণী এবং বহির্ভূত পদ্ধতি থেকে। আমরা পরবর্তী ক্লাসে অসমশ্রেণী এবং অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে কিভাবে আয়তলেখা অঙ্কন করা যায় সেটা একটু দেখব। তা আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অলরেডি জিজ্ঞেস করতে পারো। তোমাদের পরীক্ষায় আয়তলেখ কাকে বলে এই সংজ্ঞাটুকু আসে, এরকম একটা নিবেশন দিয়ে আয়তরেখা অঙ্কন করতে বলতে পারে। অথবা আমরা যে পূর্বে গণসংখ্যা নিবেশন তৈরি করেছিলাম 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে, বলা হতে পারে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং নিবেশন থেকে আয়তলেখা অঙ্কন করো। অনেক লম্বা কাজ। আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস নিয়ে?
আমরা একদম শেষ পথে চলে আসছি। তার আগে আমি বিদায় নিয়ে ফেলি। তো শিক্ষার্থীরা আশা করছি আমার ক্লাসটা আজকে তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি সাবলীলভাবে উপস্থাপন করার। খুবই সহজ আয়তলেখ অঙ্কন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আয়তলেখের আরো খুঁটিনাটি বিষয় নিয়ে জানবো। একটা কোয়েশ্চেন আছে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, প্রশ্ন বলো।